প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বল অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 3টি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে প্রথম যে অনুধাবনমূলক প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি এরকম বলা হচ্ছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমাদেরকে দেখাইতে হবে প্রথম সূত্র কেমনে পাওয়া যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, তাহলে বল প্রয়োগ করার কারণে যদি আমরা যথা উপযুক্ত বল প্রয়োগ করতে পারি, তাহলে ওই বস্তুটার গতির পরিবর্তন হয়। অর্থাৎ আমরা বলতে পারি ওই বস্তুটার বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আমি কেন বেগের পরিবর্তন হচ্ছে? কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, নিউটন এই যে বল প্রয়োগ করে বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তাহলে এইখান থেকেই বলের পরিমাণটা কিভাবে নির্ণয় করা যায়? তার মানে কোনো একটা বস্তুর এই বেগের পরিবর্তন হতে কি পরিমাণ বল দেওয়া লাগতেছে সেটা আমরা বের করতে পারবো। তারপরে বল দেওয়ার কারণে ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ গতির পরিবর্তন বা বেগের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, ওই বস্তুটার ভেতরে বেগের পরিবর্তনের হার কত, অর্থাৎ আমরা বলতে পারি ত্বরণ কত সৃষ্টি হচ্ছে, সেগুলো আমরা সব নির্ণয় করতে পারবো। কেমন? তো নিউটন এইটাকেই আসলে একটা সূত্র আকারে প্রকাশ করছেন, যেটাকে উনি বলছেন যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুটির ভরবেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কেন হলো? বল প্রয়োগ করার কারণে। তখন উনি বললেন যে বল প্রয়োগ করার কারণে যেহেতু ভরবেগের পরিবর্তন হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুটার উপর যে বলটা আমরা প্রয়োগ করছি সেই প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। অর্থাৎ আমি যদি বেশি বল প্রয়োগ করি, বস্তুটার ভরবেগের পরিবর্তন বেশি হবে। আমি যদি কম বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার ভরবেগের পরিবর্তনের হারও কম হবে। আমরা এখানে বলতেছি বল প্রয়োগ করার কারণে বস্তুটার ভর অর্থাৎ কোনোভাবে ক্ষয়প্রাপ্ত হয় নাই, কিছুই হয় নাই। তার মানে বস্তুটার ভর যেরকম ছিল সেরকমই থাকবে। ঠিক আছে, তাহলে বস্তুটার ভর বেগের পরিবর্তন হবে। তার মানে এখানে বস্তুটার ভরই নির্দিষ্ট থাকতেছে, কিন্তু আসলে পরিবর্তনটা হচ্ছে বেগের, তাই আমরা বলতেছি ভরবেগের পরিবর্তন। তাই ভরবেগের পরিবর্তন হতে একটা সময় লাগে, তাই আমরা বলতেছি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, ঠিক আছে, ওই বস্তুটার ভরবেগের পরিবর্তন হয়। এই ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। ঠিক আছে, বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার, আমি যে বলটা প্রয়োগ করেছিলাম যার কারণে ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেই কারণটা হচ্ছে ফোর্স, তাহলে ওই ভরবেগের পরিবর্তনের হারটা তার কারণ অর্থাৎ বলের সমানুপাতিক হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা একটু দেখি, তাহলে উনি বলছেন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই ভরবেগের পরিবর্তনের হার, এটাকে আমরা বলতেছি আসলে মানে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তার সাথে তো ভর গুণ আকারে থাকে, সেটাকে আমরা বলতেছি ত্বরণ আসলে। তাহলে যখন কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং স্বাভাবিকভাবেই বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে, তা বস্তুর বেগের পরিবর্তন হবে, বেগও একটা ভেক্টর রাশি। বল যেদিকে প্রয়োগ করেছি আসলে ওই বস্তুটার ভরবেগের পরিবর্তনটাও সেই দিকেই ঘটাটাই স্বাভাবিক। কেমন? তাই প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে দিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও ঘটে সেই দিকে। তার মানে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এবং বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটির ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এটার একটা গাণিতিক রূপ আমরা লিখতে পারি F = ma। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে এই সূত্রটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, F = ma। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সমীকরণটাকে এখন ভেঙে দিই, তাহলে আমরা বলতে পারি a মানে হচ্ছে v - u/t। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, F = m × v - u/t। আমাদেরকে যেতে হবে প্রথম সূত্রে। আমি আশা করব আপনাদের মনে রয়েছে প্রথম সূত্রটা কি ছিল। নিউটন বলছে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকার প্রবণতা দেখাবে, এবং গতিশীল বস্তু যে গতিতে অর্থাৎ যে বেগে চলতেছিল ও সেই একই বেগে অর্থাৎ সমবেগে একই দিকে চলতে থাকবে। তার মানে বল প্রয়োগ না করলে তার বেগের ওপর কোনো পরিবর্তন হবে না, সো তার দিকেরও তো কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমি কোনো বল প্রয়োগ করি নাই। তা বলা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে, এবং গতিশীল বস্তু যে বেগে গতিশীল ছিল ওই বেগটা তার কি হবে না, চেঞ্জ হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতেছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যদি প্রথম সূত্রে আমাকে যেতে হয়, তাহলে আসলে ফ্যাক্ট হলো এই ফোর্স, যে ফোর্সটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে যদি আমি ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই দিকে চলতে থাকবে। তাহলে আমরা এখানে বলতেছি ঠিক আছে, ওকে ফাইন, যে F = 0 হলে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতেছি এখানে প্রযুক্ত বল F যদি 0 হয়
তাহলে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্রকে এভাবে দেখতে পাবো যে এম ভি মাইনাস ইউ বাই টি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর পরের লাইন আমরা এখানে লিখতে পারি যে 0 ইন্টু টি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট লাইনটা এভাবে লিখতে পারি এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বলতে পারি যে দুটো রাশি আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ আকারে রয়েছে এম ইন্টু ভি মাইনাস ইউ, তাই না? তাই কোনো একটা বস্তুর ভর বা যে বস্তুটার উপর আমরা বলটা প্রয়োগ করেছিলাম সেই বস্তুটার ভর কি আসলে শূন্য ছিল? তাহলে এই দুটো সমীকরণ, এই দুটো রাশি যে গুণ আকারে রয়েছে সেটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল টু 0 আর ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0। কিন্তু আসলে কি সেটা সেভাবে লেখা যাবে? এম নট ইকুয়াল টু 0 হবে, এম আসলে এখানে শূন্য হচ্ছে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ এইটা ইকুয়াল টু 0 হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দুটো রাশি গুণ আকারে ইকুয়াল 0 দেওয়া আছে, তাহলে আমরা জানি এম নট ইকুয়াল 0 কিন্তু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু ইউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ বেগ ইকুয়াল টু আদি বেগ। তার মানে আমরা দেখতে পেলাম যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে আমরা ভরবেগের পরিবর্তনের হারকে এফ ইকুয়াল টু এম এ এই সূত্র দ্বারা নিউটনের দ্বিতীয় সূত্র হিসাবে লিখেছিলাম। ওকে, তখন আমরা বলছিলাম যদি এখান থেকে আমাকে প্রথম সূত্রে যেতে হয় তাহলে প্রথম সূত্রের শর্ত হচ্ছে বল প্রয়োগ না করা হলে। তাই আমি দেখেছিলাম দ্বিতীয় সূত্রে বল প্রয়োগ না করা হলে কি ঘটে সেটা আমরা দেখতে চেয়েছিলাম। তো আমরা এখানে এফ ইকুয়াল টু 0 ধরেছি, এফ এর জায়গায় আমরা 0 বসিয়ে এটা ক্যালকুলেট করে আমরা পেলাম যদি এফ ইকুয়াল টু 0 হয় তাহলে ভি ইকুয়াল টু ইউ হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভি ইকুয়াল টু ইউ এই কথাটার অর্থ হচ্ছে বস্তুটার আদিবেগ যদি 0 থাকে তাহলে শেষ বেগও 0 হবে, আর যদি বস্তুটার আদিবেগ 10 মিটার পার সেকেন্ড থাকে তাহলে ওই বস্তুটার শেষ বেগও 10 মিটার পার সেকেন্ডই হবে। তার মানে তার বেগ চেঞ্জ হবে না। তার মানে যে অবস্থায় বস্তুটি ছিল স্থির অবস্থায় থাকতে চাইলে সেই স্থির অবস্থায় থাকবে, আর যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সে সমবেগে গতিশীল অবস্থায় থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করে ফেলতে পারি। তাহলে প্রথম সূত্রের প্রতিপাদ্য বিষয় ছিল যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে। তার মানে আমরা যদি এখন ইউ ইকুয়াল টু 0 বলি তাহলে আমরা এখানে বলতে পারবো ভি ইকুয়াল টু 0। কারণ কি? কারণ হচ্ছে ইউ ইকুয়াল টু এখানে ভি, তাহলে ইউ ইকুয়াল টু যদি 20 মিটার পার সেকেন্ড হয় তাহলে অতএব আমরা বলতে পারবো ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সমবেগেই বস্তুটা থাকবে যদি সে গতিশীল থাকে, আর যদি সে স্থির থাকে তাহলে তো শেষ বেগও স্থির হবে, যেহেতু ভি ইকুয়াল টু ইউ। এই ভি ইকুয়াল টু ইউ কখন হবে? যখন এফ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ বল যখন প্রয়োগ করব না। আর যদি বল প্রয়োগ করি তখন কি হবে? এফ ইকুয়াল টু এম এ, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এই অনুধাবনমূলক প্রশ্নটা পরীক্ষায় এখন পড়লে লিখতে পারবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যাপ্টারেরই আরো একটা সুন্দর অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। ভরবেগ অর্থাৎ পি আর গতিশক্তি অর্থাৎ টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সবাই গতিশক্তিকে কিন্তু আমরা ই কে দিয়ে লিখতে পারি, কে তে কাইনেটিক, এতে এনার্জি। ওকে, আমরা যেটা ইচ্ছে সেটা লিখতে পারবো। ঠিক আছে, তা আমাদেরকে এখানে বলেছে ভরবেগ আর গতিশক্তির মধ্যে একটা গাণিতিক সম্পর্ক আমাদেরকে দেখাইতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জানি কোনো একটা বস্তু যদি তার গতির জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে তখন আমরা তাকে বলি হচ্ছে গতিশক্তি। কোনো একটা বস্তু যখন তার গতির জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে তখন আমরা তাকে বলি হচ্ছে গতিশক্তি। কেমন? তাহলে আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু অনুধাবনমূলক 2 মার্কসের প্রশ্ন পড়ছি এখানে, সেহেতু আমরা প্রমাণ তো আর করে আসছি না, আমরা যেটা জানি সেখান থেকেই পরবর্তী সম্পর্কটা প্রতিপাদনের চেষ্টা করছি। তাহলে আমরা এখানে দেখছি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভরবেগ মানে সাধারণত জানি কোনো একটা বস্তুর ভর আর তার বেগের গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভর এবং বেগ দুটি রাশি উপস্থিত, তাই না? তাহলে এখন আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু এই ই কে এই সমীকরণটার ডান পাশে যেখানে হাফ এম ভি স্কোয়ার রয়েছে সেখানে আমরা খুব সহজেই ভরবেগকে নিয়ে আসতে পারবো। ওকে, এইটার জন্য আমরা একটা গাণিতিক পদ্ধতি ইউজ করব, সেটা হচ্ছে আমরা এম ভি স্কোয়ার এই সমান চিহ্নের ডান পাশের যে রাশিটা রয়েছে তার উপরে এবং নিচে এম দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গাণিতিক কৌশল আসলে, যে আমরা যেহেতু গতিশক্তি থেকে ভরবেগের সম্পর্কটা আনতে চাই, সেই ভরবেগের সম্পর্কটা তৈরি করার জন্য একটা গাণিতিক কৌশল, সেটা হচ্ছে আমি এই ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার সমান চিহ্নের ডান পাশে
আমি লবের সাথেও m গুণ করেছি, আমি হরের সাথেও m গুণ করেছি। ওকে, আবার এটা কাটাকাটি হয়ে গেলে সেম সমীকরণে চলে যাবে ওটা। তাহলে আমরা এখন দেখা যাক কি লিখতে পারি। আমাদের নিচে থাকতেছে 2m আর উপরে থাকতেছে আসলে m স্কোয়ার v স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 2m আর m v স্কোয়ার এর বর্গ। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা m স্কোয়ার v স্কোয়ার এটাকে আমি একসাথে ব্র্যাকেটে লিখে দুটার উপরে স্কোয়ার দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি এখান থেকে m ইন্টু v, তার মানে হচ্ছে p, ভর আর বেগের গুণফল, এটাকে আমরা ভরবেগ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি m ইন্টু v, তাহলে mv মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভরবেগ, তাই আমরা ভরবেগের পরিবর্তে p লিখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে 2m। তাহলে আমরা এই যে একটা সমীকরণ এখন পেলাম, সেটা হচ্ছে ek ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2 ইন্টু m। এই সমীকরণটাকেই আমরা বলতে পারি যে এটি একটা ভরবেগ ও গতিশক্তির মধ্যে সমীকরণ। এটি একটি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সমীকরণ। কেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখান থেকে আরো একটা লাইন একটু চিন্তা করি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে আর গুণন করি এই সমীকরণটাই, এখানেও একটা অ্যান্সার হয়ে গেছে। ওকে, এটা একটা আরেকটা সমীকরণ হতে পারে, সেটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু 2m ইন্টু ইকে। এটা আমি যদি গুণ আকারে রাখি, তাহলে আমি এখান থেকেও লিখতে পারবো ভরবেগ p ইকুয়াল টু রুট ওভার 2m ইন্টু ইকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভরবেগ এবং গতিশক্তি, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে আমরা এভাবে এবং এভাবে যে কোনো একভাবে আমরা এটা দেখাতে পারি যে এটাই হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আমরা জানি বলে গতিশক্তি দিয়েই প্রমাণটা শুরু করেছিলাম। ঠিক আছে, সেখানে জাস্ট আমরা m দ্বারা এই সমীকরণের উপরে আর নিচে গুণ করে আমরা পরবর্তীতে ভরবেগ নিয়ে আসছি এবং গতিশক্তি আর ভরবেগের সমীকরণটা আমরা সম্পর্কটা আমরা দেখানোর চেষ্টা করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা যদি এখন এই অনুধাবনমূলক প্রশ্নটা পরীক্ষায় পড়ে, তাহলে আপনারা সহজেই এটার উত্তর করতে পারবেন। কেমন, আমরা নেক্সট যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে সেটি সলভ করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য যে কোনো ধরনের বল কাজ না করে, তাহলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন সংঘর্ষের পূর্বের ভরবেগগুলোর যোগফল এবং সংঘর্ষের পরের ভরবেগগুলোর যোগফল সবসময় সমান হবে। ভরবেগ আলাদা আলাদা হতে পারে, ইন্ডিভিজুয়ালি দুটি বস্তুর ভরবেগ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে আলাদা আলাদা হতে পারবে, কিন্তু সংঘর্ষের পূর্বে ওই দুটি বস্তুর ভরবেগের যোগফল সমষ্টি সংঘর্ষের পরে দুটি বস্তুর সমষ্টি বা যোগফলের সমান হবে। তার মানে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি ইকুয়াল সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে এ একটি বস্তু যার ভর m1 এবং এটি u আদি বেগে চলতেছে। আমরা এখানে কনফার্ম করতেছি u1 এটা বেশি, কার থেকে? u2 এর থেকে u1 বেশি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি বস্তুটার আদিবেগ, বি বস্তুটার সামনে যাইতেছে, বি বস্তুটার আদিবেগ u2 এবং বি বস্তুটার ভর হচ্ছে m2। আমরা যেহেতু এখানে বলে নিতেছি যে প্রথম বস্তুটার আদিবেগ বেশি, তাই প্রথম বস্তুটা কিছু দূর গিয়ে দ্বিতীয় বস্তুটাও গতিশীল অবস্থায় তারা একে অপরকে ধাক্কা দিবে। ওকে, সংঘর্ষে লিপ্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি যে এ বস্তুটা এই বি বস্তুটাকে F1 বলে ক্রিয়া বা ধাক্কা দিচ্ছে, আর বি বস্তুটাও এ বস্তুটাকে F2 বলে ধাক্কা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ইম্পর্টেন্ট যে লাইনটা আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ এ বস্তুটা বি বস্তুটাকে বল প্রয়োগ করবে, সেম টাইম অর্থাৎ ততটুকু সময় বি বস্তুটা এ বস্তুর উপরে প্রতিক্রিয়া বল দিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বুঝছি সংঘর্ষের মুহূর্তে এ বস্তুটা বি বস্তুটাকে যত সময় ধরে ক্রিয়া বল দিবে, বি বস্তুটাও এ বস্তুটাকে ঠিক তত সময় ধরে সমান পরিমাণ প্রতিক্রিয়া দেবে বিপরীত দিকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি এখানে ক্রিয়া বা প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো ফোর্স কাজ করছে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এ বস্তুটা অর্থাৎ যার ভর m1 ছিল, আমরা ধরে নিচ্ছি তার ভরের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু তার বেগ u1 থেকে ট্রান্সফর্ম হয়ে v1 হয়ে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, m2 বস্তুটার ভর একই আছে, কিন্তু তার বেগ কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, u2 থেকে চেঞ্জ হয়ে তার বেগ হয়ে গেছে v2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটার প্রমাণ এখানে পড়তেছি না, আসলে আমরা 2 মার্কের কোশ্চেন ব্যাখ্যা করতেছি, অনুধাবনমূলক প্রশ্ন। তা আমরা এখন বলতে পারি যে আমরা জানি m1 u1 এটা হচ্ছে প্রথম বস্তুটার ভরবেগ, আর m2 u2 এটা হচ্ছে দ্বিতীয় বস্তুটার ভরবেগ। এই ভরবেগের সমষ্টি, সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি ইকুয়াল টু, এটা হবে m1 v1 প্লাস m2
v2, এটা মিন করে সংঘর্ষের পরে দুটি বস্তুর ভরবেগের সমষ্টি এটা সমান। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজটা করব, m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। আমরা এখানে জাস্ট যে কাজটা করেছি সেটি হচ্ছে আমরা 1 গুলোকে সব বাম পাশে নিয়ে আসছি এবং 2 গুলোকে সব সমান চিহ্নের ডান পাশে রেখেছি। ম্যাথমেটিক্যাল মেথড, গাণিতিক পদ্ধতি, এটা অ্যাপ্লাই করা যায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটাকে একটু যদি সুন্দর করে লেখার চেষ্টা করি, অর্থাৎ এখানে আমরা সবসময় যখন বিয়োগ করি তখন আমরা শেষ থেকে আদিটা সবসময় বিয়োগ করি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি u1 অর্থাৎ আদি বেগটা আগে রয়েছে, আদি ভরবেগটা, শেষ ভরবেগটা পরে। তো আমরা এটাকে একটু কি করছি, মাইনাসটা আসলে এখান থেকে আমরা সামনে নিয়ে আসতেছি। অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে লিখি তাহলে m1 v1 প্লাস একটু সাজিয়ে লিখলাম m1 u1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডান পাশেরটা ঠিকই আছে, শেষ ভরবেগ দ্বিতীয় বস্তুটার শেষ ভরবেগ বিয়োগ দ্বিতীয় বস্তুটার আদি ভরবেগ। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইন যেটা আমরা লিখতেছি সেটা হচ্ছে মাইনাস m1, তাহলে আমরা এখানে লিখব v1 মাইনাস u1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, m2, তাহলে m2 যদি আমি কমন নিই তাহলে v2 মাইনাস u2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি m1 তাহলে v1 মাইনাস u1 বাই t ইকুয়াল টু m2 v2 মাইনাস u2 বাই t। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন আপনাদেরকে চিত্রটা বোঝাচ্ছিলাম তখন কিন্তু আমি আপনাদেরকে বলে নিয়েছিলাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি আলাদা আলাদা বস্তুর উপরে কাজ করে, দুটি বল দিক বিপরীত হতে পারে বা হয়, কিন্তু তাদের ক্রিয়াকাল অর্থাৎ যতক্ষণ ধরে ক্রিয়া বল কাজ করবে ততক্ষণ ধরেই কিন্তু প্রতিক্রিয়া বল কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে ক্রিয়া বল অর্থাৎ F2 যতক্ষণ কাজ করছে F1 ততক্ষণ কাজ করছে। তো আমরা এই যে সমীকরণটা এই লাইনটাতে এসে কি করেছি, টি দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করেছি। তাহলে টি তো সেমই, তাই না? তাহলে যদি বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে টিটা ভ্যানিশ হয়ে যায় তাহলে সমীকরণটা যেটা আগের মতোই থেকে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন দেখতে পাবো, সেটি হচ্ছে মাইনাস m1। আপনারা যদি এই লাইনটাকে একটু চিন্তা করেন, প্রিয় শিক্ষার্থীরা সবাই মনোযোগ রাখবো, আমরা যদি এই লাইনটাকে একটু চিন্তা করি তাহলে v মাইনাস ইউ বাই টি, তাহলে এটাকে আমরা ত্বরণ বলতে পারি। তাহলে এটা হচ্ছে a1 ইকুয়াল টু m2, আমরা যদি v2 মাইনাস u2 বাই টি চিন্তা করি তাহলে এটাও ত্বরণ চিন্তা করি, তো এটা হচ্ছে যেহেতু 2 রয়েছে দ্বিতীয় বস্তুর, তাহলে এটা হচ্ছে a2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এর পরের লাইন একটু চিন্তা করি এখানে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যদি এভাবে লিখি m1 a1 ইকুয়াল টু মাইনাস m2 a2, তার মানে যেহেতু মাইনাসটা প্রথমে ছিল, ঠিক আছে, আমরা জাস্ট মাইনাসটা সমান চিহ্নের ডান পাশে রেখেছি। একই কাজ, একই কথা, একই জিনিস বোঝায়। ওকে, একটু দেখতে সুন্দর লাগবে তাই, আর কোনো কারণ নাই এটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ma, আমরা জানি নিউটনের সেকেন্ড ল, সেটা হচ্ছে F ইকুয়াল টু ma। তাহলে যেহেতু ma তার মানে m1 a1, তাই আমি এখানে f1 লিখেছি, মাইনাস m2 a2, তাই আমি এখানে f2 লিখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি f1 বল ইকুয়াল টু সমান f2 বল, কিন্তু এরা পরস্পর বিপরীত দিকে। তার মানে আমরা বলতে পারি এখানে a1 এ বস্তুটা অর্থাৎ m1 ভরের বস্তুটা বি বস্তুর উপরে যে বল প্রয়োগ করেছিল, বি বস্তুটাও সেম পরিমাণ বল এ বস্তুর উপরে প্রয়োগ করেছে, অর্থাৎ f1 ইকুয়াল টু f2। বাট এ বস্তুটা বি বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করেছিল, বি বস্তুটা এ বস্তুর উপরে সেম পরিমাণ বল বাট বিপরীত দিকে বল প্রয়োগ করেছে। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তার মানে আপনি কাজ করবেন, বল প্রয়োগ করবেন, আপনি যতটুকু বল প্রয়োগ করবেন, যতটুকু ক্রিয়া প্রয়োগ করবেন অন্য একটি বস্তুর উপর, ওই বস্তুটাও আপনার উপর সেম পরিমাণ বল, কিন্তু আপনি যেদিকে বল প্রয়োগ করেছেন তার বিপরীত দিকে বল প্রয়োগ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা এখন নিউটনের তৃতীয় সূত্র, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি করে প্রতিপাদন করা যায়, কি করে ব্যাখ্যা করা যায়, সেটি নিজেরাই ব্যাখ্যা করতে পারবেন। ওকে, তাহলে আমরা এটাকেই নিউটনের তৃতীয় সূত্র বলতে পারি। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে 3টি মূল্যবান অনুধাবনমূলক প্রশ্ন আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা সবাই এখন নিজেরাই এটা ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় নির্ভুল উত্তর দিতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।